চরমনাইয়ের রাজনীতিতে এখন গৃহদাহ চলছে। আমাদের সোর্স নিশ্চিত করেছে তাদের মজলিসে শুরা এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত। এক, জোটপন্থী গ্রুপ যারা বাস্তবতা বোঝেন, তারা জানেন একা নির্বাচন করলে জামানত থাকবে না, তাই তারা জামায়াতের সাথে জোটের পক্ষে। দুই, জোট বিরোধী গ্রুপ যারা অন্ধ জামাত বিদ্বেষী, তারা বলছে ৪৫ আসন যথেষ্ট নয়, আমরা আরও চাই। কিন্তু সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটছে পীর পরিবারের ভেতরেই। দুই প্রভাবশালী ভাইয়ের মধ্যে মতের মিল নেই। ঘটনাটি শুনুন। গতরাতে মজলিসে শুরার বৈঠকের পর চরমনাই আমির সৈয়দ রেজাউল করিম মামুনুল হকের সাথে বৈঠক করে কথা দিয়ে এসেছিলেন, হুজুর, এই জোট কোনোভাবেই ভাঙা যাবে না, আমরা আছি। কিন্তু রাতে বাসায় ফেরার পর সিনারিও পাল্টে গেল। আরেক ভাই সৈয়দ ফয়জুল করিম, যিনি দলের ডিসিশন মেকার হিসেবে পরিচিত, স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা এই শর্তে জোট করব না। জামায়াত আমাদের সব দাবি না মানলে জোট হবে না। দাবিগুলো কি? আগামীর সরকারে তাদের হয় প্রধানমন্ত্রী পদ দিতে হবে অথবা রাষ্ট্রপতি পদ দিতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাতক্ষীরার মুহাদ্দিস আব্দুল খালেক, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, এমনকি শাহজাহান চৌধুরীর আসনও তারা চায়। সাথে অন্তত ৬০ থেকে ৬৫টি আসন নিশ্চিত। জামায়াত বলেছিল ৪৫টি আসন নেন। এতে এক ভাই কথা দেন, আরেক ভাই বলেন হবে না। এই পারিবারিক টানাপোড়েন এবং ইগোই আজ ইসলামী ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলছেন জামায়াত ছাড় দেয়নি। আসুন অঙ্কটা দেখি। জামায়াতে ইসলামী চরমনাইকে অফার করেছিল ৪৫টি আসন, যেখানে জামায়াত কোনো প্রার্থী দেবে না। এর বাইরেও ২৫টি আসন রাখা হয়েছিল উন্মুক্ত। উন্মুক্ত মানে কি? মানে হলো সেখানে জামায়াতও প্রার্থী দেবে, চরমনাইও দেবে। জনগণ যাকে বেছে নেবেন তিনিই হবেন এমপি। অর্থাৎ সব মিলিয়ে চরমনাই প্রায় ৬৫টি আসনে নির্বাচন করার সুযোগ পেয়েছিল। যে দল গত ৩টি নির্বাচনে একটি সিটও পায়নি, তাদের জন্য ৬৫টি আসনে ফাইট করার সুযোগ কি কম? কিন্তু চরমনাই এই ২৫টি উন্মুক্ত আসন মানতে নারাজ। কেন জানেন? কারণ তারা জানে উন্মুক্ত আসনে যদি জামায়াতের ক্যান্ডিডেট থাকে তবে চরমনাইয়ের জামানত বাজেয়াপ্ত হবে। তাদের জনপ্রিয়তা জামায়াতের ধারের কাছেও নেই। তারা চেয়েছিল জামায়াত যেন তাদের জন্য মাঠ একদম খালি করে দেয়, অর্থাৎ জামায়াতের ভোট, জামায়াতের কর্মী আর এমপি হবে হাত পাখা। জামায়াত বলেছিল, ভাই, নিজের যোগ্যতায় কিছু আসনে তো জিতুন। কিন্তু তারা সেই চ্যালেঞ্জ নিতে ভয় পেয়েছে। জোট না হওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণটি উঠে এসেছে তা হলো আগাম প্রধানমন্ত্রিত্বের দাবি। পীর সাহেবের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, শুধু আসন দিলে হবে না, ক্ষমতায় গেলে কোন কোন মন্ত্রণালয় তাদের দেওয়া হবে তা এখনই দস্তখত বা সাইন করে দিতে হবে। চিন্তা করুন, নির্বাচন হয়নি, সরকার গঠন হয়নি, অথচ এখনই প্রধানমন্ত্রিত্ব, মন্ত্রিত্ব নিয়ে ভাগাভাগি। এটাকে বলে গাছে কাঁঠাল গোফে তেল। জামায়াত নীতিগতভাবে এই অনৈতিক আবদারে রাজি হয়নি। জামায়াত বলেছে, আগে ভোট হোক, জনগণ ম্যান্ডেট দিক, তারপর দেখা যাবে। কিন্তু পীর সাহেব ফয়জুল করিম নাছোড়বান্দা, মন্ত্রণালয় কনফার্ম না করলে জোট হবে না। এবং যখন জামায়াত এই অনৈতিক ডিলে রাজি হলো না, তখন পীর সাহেব ফতোয়া দিলেন জামায়াত মুনাফিক। লজিকটা অদ্ভুত। আমার সব অযৌক্তিক দাবি মানলে তুমি মুমিন, আর দাবি না মানলে তুমি মুনাফিক। ধর্মকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার এর চেয়ে বড় উদাহরণ কি আর হতে পারে? চরমনাইয়ের এই আচরণ নতুন কিছু নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় ২০০১ সালেও একই ঘটনা ঘটেছিল। তখন জামায়াতে ইসলামী বিএনপির সাথে জোট করার আগে চরমনাইকে ডেকেছিল একটি বৃহত্তর ইসলামিক জোট করার জন্য। চরমনাই পীর তখন এসেছিলেন, কিন্তু এসেই দাবি করলেন, আমাদের ১০০+ আসন দিতে হবে এবং প্রধানমন্ত্রিত্ব দিতে হবে। ভাবা যায়, ২০০১ সালে তাদের সাংগঠনিক শক্তি ছিল নগণ্য, অথচ চাইলেন প্রধানমন্ত্রী পদ। স্বাভাবিকভাবেই সেই জোট আর হয়নি। জামায়াত বিএনপির সাথে জোট করে ১৭টি আসন পেয়ে সরকারে গেল, মন্ত্রীও হলো। আর চরমনাই তারা একা নির্বাচন করে ৩০০ আসনে প্রার্থী দিয়ে একটি সিটও পেল না, ভোট পেল ১%-এরও নিচে। ২৫ বছর পার হয়ে গেছে, কিন্তু তাদের মানসিকতা বদলায়নি, মন মানসিকতা বদলায়নি। সেই একই ১০০ আসনের দাবি, সেই একই একগুঁয়েমি, এবং ফলাফলও সেই একই হতে যাচ্ছে সম্ভবত। বড় বড় দুটি গোল্লা। এখানে আরেকটি ভয়ের দিক হলো বাংলাদেশ খেলাফত মজলিস এবং মামুনুল হক। জামায়াতে ইসলামী ঐক্যের স্বার্থে ঢাকা ১৩-তে তাদের অত্যন্ত জনপ্রিয় প্রার্থী মোবারক হোসেনকে বসিয়ে দিয়েছে শুধুমাত্র তার সম্মানে। এটা হলো ত্যাগের রাজনীতি। কিন্তু শঙ্কা হলো চরমনাই এখন চেষ্টা করছে তাকে ভুল বুঝিয়ে জামাতের বিরুদ্ধে নিয়ে যেতে। পীর ভাইয়েরা তাকে প্রেসার দিচ্ছেন, হয়তো তিনিও জোট থেকে চলে যাবেন। ফলে খেলাফত মজলিসের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো জামাত অটো হারালো। তবে জামাত আশাবাদী, মামুন একজন বিচক্ষণ নেতা, তিনি জামায়াতের এই স্যাক্রিফাইস মনে রাখবেন। এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো বৈরী আচরণ আসেনি।
চরমোনাইয়ের পাল্লায় পড়ে তিনি যদি নেগেটিভ কিছু না করেন তবে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত। আর যদি চরমোনাই তাকে বিভ্রান্তও করে তবে ক্ষতিটা পুরো উম্মার হবে। চরমোনাই নেই তো কি হয়েছে, জামায়াতের আছে জনগণ। জোট না হওয়ায় জামাতে ইসলামীর সামনে এখন বিশাল সুযোগ। তারা এখন 250টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতদিন জোটের স্বার্থে অনেক যোগ্য নেতাকে বসিয়ে রাখা হতো, এবার আর সেই বাধ্যবাধকতা নেই। জনগণ আসলে এটাই চেয়েছিল, তারা চেয়েছিল তাদের পছন্দের মার্কা দাড়িপাল্লায় ভোট দিতে। জোট হলে অনেক জায়গায় ধানের শীষ বা হাত পাখায় ভোট দিতে হতো। এখন 220 আসনে ব্যালটে থাকবে দাড়িপাল্লা। বিশ্লেষকরা বলছেন জামায়াত যদি এই 220 আসনে সর্বশক্তি নিয়োগ করে তবে তারা একাই 100 থেকে 120 আসন পেয়ে যেতে পারে। এটি হবে একটি ব্যালট বিপ্লব। চরমোনাইয়ের বোঝা কাঁধ থেকে নেমে যাওয়ায় জামায়াত এখন অনেক হালকা এবং গতিশীল। এই আনন্দমুখর নির্বাচনে জামায়াতের কর্মীরা এখন দ্বিগুণ উৎসাহ নিয়ে মাঠে নামবে। সরকার গঠনের পর তারা 2টা মন্ত্রণালয়ের জন্য সরকারকে জিম্মি করত। এখন জামায়াত মুক্ত। যারা পদের লোভে ঐক্যের পিঠে ছুরি মারে আর উল্টো অপরকে মুনাফিক বলে জনগণ তাদের চিনে রেখেছে। 12 ফেব্রুয়ারি প্রমাণ হবে কারা আসলে মুনাফিক আর কারা সাচ্চা দেশপ্রেমিক। বিষয়টি নিয়ে জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরু লিখেছেন, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে কখনোই আশাবাদী ছিলাম না। এর কারণ যদি জানতে চান তাহলে খুব ডিটেইলে না গিয়ে বরং একটা ইন্টারেস্টিং কিন্তু সহজভাবে দৃশ্যমান ফ্যাক্ট বলি। 8 দলীয় জোট যখন বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশ করলো তখন কোনোটাতেই নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন না। এর কোনোটিতে তিনি বক্তব্যও দেননি, অথচ তিনি দলটির ডিফ্যাক্টো পলিসি মেকার। দলীয় প্রধান হিসেবে এই সমাবেশগুলোতে গেলেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম সাহেব। আবার যখন থেকে সিট বন্টন প্রক্রিয়া শুরু হলো পীর সাহেব অন্তরালে চলে গেলেন আর আড়াল থেকে বেরিয়ে এলেন নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব। তিনি একের পর এক তথ্য ও বক্তব্য দিতে শুরু করলেন। বেগম জিয়ার ইন্তেকালের পরও শোক জানাতে তিনি গুলশান অফিসে গেলেন, পীর সাহেব সেখানেও অনুপস্থিত। এই যে দুই ভাইয়ের আপোষের সামনে আসা কিংবা একজন সিনে থাকলে অপরজন অন্তরালে চলে যাওয়া, এটি কোনো সাদামাটা বিষয় নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক দলটির পলিসিগত বিষয়টি বরং এভাবেই নির্ধারিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে আমার রক্ষণশীল মনোভাব আমি আরও দিন 20 আগেই প্রকাশ করেছিলাম। আমার ধারণা ভুল হলেই হয়তো আমি বেশি খুশি হতাম, কিন্তু বাস্তবতা বোধহয় সেদিকে যাচ্ছে না। অবশেষে জল্পনা কল্পনার অবসান। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের মধ্যে আর কোনো জোট হচ্ছে না। দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন জানান মন্তব্যের ঘরে। আর